দর্শক আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে আমার এই ভিডিও দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দর্শক, পাকিস্তান এবং ভারতের মধ্যে ইতিমধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে এবং এখন দুই দেশই দর কষাকষি বা দুই দেশই তাদের ফলাফল নির্ধারণের জন্য ব্যস্ত হয়ে পড়েছেন এবং দুই দেশই তাদের নিজেদেরকে জয়ী বলে দাবি করছেন, কিন্তু আসলে এই যুদ্ধে কারা জয়ী হয়েছেন প্রকৃতপক্ষে সেটাই মূলত দেখার বিষয়। দর্শক, আমরা ফলাফল নিয়ে একটু কথা বলবো, কিন্তু তার আগে আমরা একটু দেখি যে ভারত এবং পাকিস্তানের অবস্থানটা কি সেটা আমরা দেখি। প্রথমে যদি আমরা ভারতের অবস্থান দেখি, তাহলে আমরা যেটা দেখতে পারবো সেটা হলো যে ভারত অলমোস্ট 140 কোটি প্লাস জনসংখ্যার দেশ, পাশাপাশি আয়তনে অনেক বড়। বিপরীতে যদি পাকিস্তানের দিকে দেখে তাহলে তারা অলমোস্ট 24 থেকে 25 কোটি জনসংখ্যা, আয়তনে অনেক ছোট। তারপরে পাকিস্তানে মিলিটারি ফোর্সের সংখ্যা 7 লাখের মতো সব মিলিয়ে, এবং ভারতে সেখানে 16 লাখ মিলিটারি ফোর্সের মতো আছে। তো দর্শক, যুদ্ধটা মূলত শুরু হয়েছিল পেহেলগামের ঘটনার পরিপ্রেক্ষিতে, এবং অনেকে এটাকে সন্দেহ করছে যে মোদী সমর্থিত যে দল বিজেপি তারা নিজেরাই এই ঘটনা ঘটিয়েছে রকে দিয়ে। এই ধরনের বিভিন্ন মাধ্যম থেকে ভারতের প্রতি যে সন্দেহ সেটা তৈরি হচ্ছিল, এবং অনেকেই সন্দেহ পোষণও করেছে যে এটা দিন শেষে লাভটা কার হয়েছে। দিন শেষে লাভটা হয়েছে মোদির এবং বিজেপি সরকার, এবং বিজেপি এটা নিয়ে রাজনীতি করেছে। এবং সন্দেহ হওয়ার কারণ হলো যে ইতিমধ্যেই কিন্তু যে বিজেপি যে সরকার আছে তারা কিন্তু এই ধরনের ঘটনা নিয়ে এবং ধর্মকে ইস্যু করে, বিশেষ করে হিন্দুত্ববাদ বা কট্টর হিন্দুত্ববাদ, এটাকে উস্কানি দিয়েই কিন্তু তারা রাজনীতি করেছে এবং সরকারে বিভিন্নবার আসার চেষ্টা করতেছে। তো পাশাপাশি যদি আমরা করি, যখন পেহেলগামের ঘটনা ঘটলো তার পরবর্তীতে কিন্তু ইন্ডিয়া কিন্তু সরাসরি পাকিস্তানের উপর দোষারোপ করছে, এবং তারা অভ্যন্তরীণ কোনো তদন্ত বা কোনো কিছু ছাড়াই সাথে সাথে তারা বলছে যে এটা পাকিস্তানের ঘটনা এবং পাকিস্তান ঘটিয়েছে। তো এর পরবর্তীতে পাকিস্তান কিন্তু তাদের পক্ষ থেকে বলার চেষ্টা করেছে যে না, আমরা যেটা হয়েছে এটা সুনির্দিষ্ট তদন্ত হোক এবং আন্তর্জাতিক মাধ্যম থেকে তদন্ত হোক এবং তদন্ত রিপোর্ট প্রকাশ করা হোক, কিন্তু ইন্ডিয়া বারবার চেষ্টা করেছে যে এই ধরনের ঘটনাকে ঘটানোর জন্য। তো দর্শক, পরবর্তীতে যে ঘটনা সেটা হলো যে 7 তারিখের যে ঘটনা, 7 তারিখে আক্রমণ শুরু হয় এই মাসের, ওইটা তো গত মাসের 24 তারিখে। এই মাসের 7 তারিখে ইন্ডিয়া যে অপারেশন সিন্দুর নামে ভারতের উপর অ্যাটাক করেন, এবং কয়েকটি ইন্ডিভিজুয়াল জায়গায় 9টি স্পটে তারা অ্যাটাক করেন, এবং অ্যাটাকের কয়েক মিনিটের মধ্যেই কিন্তু পাকিস্তান কিন্তু প্রতি অ্যাটাক করে, এবং সেই অ্যাটাকে কিন্তু দুমড়ে মুচড়ে যায় ইন্ডিয়ার প্রত্যেকটা জিনিস। এবং পাকিস্তান কিন্তু এরপর থেকে কন্টিনিউয়াসলি ইন্ডিয়ার উপর অ্যাটাক করতে থাকে, এবং একটা পর্যায়ে 24 ঘন্টা পরেই তারা কিন্তু একটা অপারেশন শুরু করে, এবং সেই অপারেশনের মাত্রা এত বেশি ছিল যে তাদের আইপিএল এবং যত বিমানবন্দর ছিল সবগুলো বন্ধ করে দিতে বাধ্য হয় ইন্ডিয়া। এটা তো মূলত ঘটনা এখানেই চলতেছিল, এভাবে উত্তেজনা দুই দেশ থেকে চলতেছিল। কিন্তু এর মাঝেই একটা নিউজ আসে, সেটা হলো যে পাকিস্তানের যে পরমাণু যে কমিটি আছে তারা একটা বৈঠক করে, এবং সেই বৈঠকটা কিন্তু সবচেয়ে বেশি উত্তেজনা তৈরি করে। এবং এটা ধারণা করা হয় যে সিএনএন একটা রিপোর্ট করেছিল, এবং সিএনএন তাদের রিপোর্টে বলে যে পাকিস্তান কিন্তু পরমাণুর দিকে, যুদ্ধের দিকে যাচ্ছে। এবং তৎক্ষণাৎ কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিন্তু দুই দেশকেই শান্ত করে, এবং অনেকে মনে করছেন যে মোদি স্বয়ং ডোনাল্ড ট্রাম্পের বা ওইখানে ফোন দিয়ে পাকিস্তানকে শান্ত করার ব্যাপারে কথা বলে। দর্শক, এই তো মোটামুটি একটা ওভারঅল কাহিনী। কিন্তু এখন যদি আমরা মানে ক্ষয়ক্ষতির দিকে আলোচনা করি, কিন্তু এখন ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি হয়েছে হলো যে ইন্ডিয়ার একটা রাফায়েল বা ধ্বংস হয়েছে, সবচেয়ে অত্যাধুনিক যে যুদ্ধ বিমান বর্তমান সময়ে ফ্রান্সের তৈরি, সে যুদ্ধ বিমান ইন্ডিয়ার একটা ধ্বংস হয়েছে। এটা হলো যে অথেন্টিক নিউজ যে একটা রাফায়েল ধ্বংস করা হয়েছে, এবং পাশাপাশি MiG-29, তারপরে আরও কয়েকটা যুদ্ধ বিমান আছে, এগুলো ধ্বংস করা হয়েছে। এবং পরিপ্রেক্ষিতে কিন্তু যে চীনের যে যুদ্ধ বিমান সেগুলো কিন্তু যে পাকিস্তানকে দেওয়া হয়েছে, এবং এছাড়া তুরস্ক যে ড্রোন পাকিস্তানকে দেওয়া হয়েছে সেগুলো সফল ব্যবহার করা হয়েছে। এবং যে পরবর্তী দিনে যে অ্যাটাকটা করে পাকিস্তান ইন্ডিয়াতে, সেখানে কয়েক শত শত ড্রোন ইন্ডিয়াতে পাঠানো হয়, এবং সেগুলো বেশ কিছু ধ্বংস হয়েছে, এবং বেশ কিছু ড্রোন ইন্ডিয়ার যে মাটিতে সেখানে পড়ে। এবং সবচেয়ে বেশি যেটা দাবি করছে পাকিস্তান সেটা হলো যে ব্রহ্মাস্ত্র যে
ছিল সেটাকে ধ্বংস করা হয়েছে, এবং তাদের যে মিসাইল যে বা কোষাগার বা যেটা রাখার যে জায়গা সেটাকে ধ্বংস করা হয়েছে বলে, এবং বেশ কয়েকটি মিলিটারি বেস ক্যাম্প সেগুলো তো দখল করেছে, সেগুলোকে ধ্বংস করেছে পাকিস্তান, এই দাবি করছে। তো দর্শক, এই তো মোটামুটি ঘটনা ঘটলো। এরপরে যদি আমরা যাই, এরপরে তো সব ঘটনা আপনারা জানানি। এখন মোদির যে দেশ বা মোদির যে ইন্ডিয়া, ওরা তো পাগল হয়ে গেছে, মানে অ্যাটাক করতে চিন্তা করছে যে এই অ্যাটাক দিয়ে হয়তো রাজনীতি খেলা খেলবে, কিন্তু রাজনীতি খেলা খেলতে পারে নাই, সম্পূর্ণরূপে ফেলিয়ার হয়েছে। এবং বিভিন্ন দেশ তো এটা নিয়ে ইন্ডিয়াকে নিয়েই এখন হাসাহাসি শুরু হয়ে গেছে। বিশেষ করে চীনের যে গণমাধ্যম, যেটা কেউ যদি চীনের গণমাধ্যমগুলো ফলো করেন, বিশেষ করে বিলিবিলি যে একটা অ্যাপস আছে চীনের, ওইখানে যদি ফলো করেন তাহলে দেখবেন যে ইন্ডিয়াকে নিয়ে কি পরিমাণ মিমস এবং রিল তৈরি হচ্ছে। এটা হলো চায়নাদের পক্ষ থেকে এ ধরনের কাজকাম হচ্ছে। এছাড়া তুরস্ক বা অন্যান্য জায়গা থেকে তারা মোটামুটি একটা লাজুক একটা অবস্থা। কিন্তু সবচাইতে বেশি আশ্চর্যের বিষয় যে এত বড় একটা ফেলিয়ার হওয়ার পর ইন্ডিয়ার পক্ষ থেকে কিন্তু ইন্ডিয়ার গণমাধ্যম কোনোভাবেই কিন্তু নিজেদের যে ক্ষয়ক্ষতি সেগুলো প্রকাশ করতে যাচ্ছে না, এবং সবচাইতে বেশি উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করতেছে। এইটা সবচাইতে হলো যে খারাপ দিক ছিল ইন্ডিয়ার জন্য। ইন্ডিয়ার গণমাধ্যমগুলো যাত্রাপালার মতো, এবং যাত্রাপালার চাইতে খারাপভাবে কট্টর হিন্দুত্ববাদী প্রমাণ করতে যে পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছে, এটা তো প্রকাশ না করলে তাদের তো মানে ফেস বা অন্যান্য কিছু থেকে তো বোঝা যাচ্ছে, তাদের ভাষণ, তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে তো এগুলো দেখে তো বোঝা যাচ্ছে যে তারা কি পরিস্থিতিতে বা কি অবস্থায় আছে। দর্শক, গতকালকে একটা ভাষণ দেওয়া হয়েছিল, যে মোদি একটা ভাষণ দিয়েছিলেন গতকালকে জাতির উদ্দেশ্যে, এবং সেখানে তিনি বলছেন যে আমরা প্রতি আক্রমণের জন্য প্রস্তুত আছি, এবং আমরা যে অপারেশন সিন্ধু সেটাকে স্থগিত করা আছে। এই ঘটনার পরেই কিন্তু মোটামুটি ইন্ডিয়ার যে পাঞ্জাবে সেখানে কিন্তু আবার কালকে ড্রোন দেখা গেছে, বা ড্রোনের যেটি ওইটি দেখা গেছে। এবং ইন্ডিয়ার মোদি যে ফেলিয়ার হয়েছে, এটা তাদের দলের লোকের মধ্যে এখন চরমভাবে হতাশা বিরাজ করতেছে, এবং বিভিন্ন লেখার মধ্যে কিন্তু এই এগুলো আমরা দেখতে পাচ্ছি। এখন কিন্তু দলের মধ্যে চরম হতাশা দেখা যাচ্ছে। ইন্ডিয়ার যে বিজেপি যে দল আছে সেখানে সবচেয়ে বড় কথা হলো যে ইন্ডিয়া সবচেয়ে বড় ফেলিয়ার করছে এই যুদ্ধে। এর চেয়ে বড় ফেলিয়ার কোনো যুদ্ধে হইতে পারেনি। এমনিতেই নর্মালি কয়েকটা যুদ্ধ ইন্ডিয়া পাকিস্তান হয়েছে, সেখানে কখনোই ওইভাবে ইন্ডিয়া কখনোই সাফল্য অর্জন করতে পারেন নাই। তবে সবচেয়ে বেশি ফেলিয়ার, যেটা যদি ফেলিয়ারের দিক থেকে আমরা যদি চিন্তা ভাবনা করি, তাহলে সবচেয়ে বেশি ফেলিয়ার হয়েছে এই যুদ্ধে। এই যে যুদ্ধ হয়েছে, যে যুদ্ধটা হলো সেই যুদ্ধে এখন তো যুদ্ধবিরতি চলতেছে, তবে উত্তেজনা যে পরিমাণ বা যেদিকে আগাচ্ছে, যদি ইন্ডিয়ার পক্ষ থেকে যদি কোনো কাউন্টার বা পাল্টা কাউন্টার হয় তাহলে তো যুদ্ধ সামনের দিকে আরো যাবে, কিন্তু মনে হয় না যে যাবে। তবে ইন্ডিয়া যে পাল্টা এটাকে আর যাবে না সেটার প্রমাণও পাওয়া গেছে, কারণ যেদিনই যুদ্ধবিরতি হয়েছে তার কয়েক ঘন্টার মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি যে বর্ডারে কিন্তু আবার গোলাগুলি হয়েছিল, কিন্তু ইন্ডিয়ার পক্ষ থেকে কোনো কাউন্টার আসে নাই। তার মানে ইন্ডিয়া চাচ্ছে যে এখান থেকে ফিরে আসুক। আর সবচেয়ে বড় কথা হলো যে ইন্ডিয়ার যে পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে, এটা হলো সবচেয়ে বড় বিষয়। রাফেল গুলো ধ্বংস হয়েছে, পাকিস্তান দাবি করছে যদি তিনটা না হয় একটাও যদি হয়, রাফেল, তারপর MiG-29 যে বিমানগুলো আছে, তারপরে কয়েকটা যে রাশিয়ান বিমান, যুদ্ধ বিমান যেগুলো আছে সেগুলো, এছাড়া পাশাপাশি কিছু ড্রোন যেগুলো ধ্বংস হয়েছে বা যেগুলোকে ধ্বংস করা হয়েছে, এগুলোর আর্থিক মূল্য কিন্তু কয়েক বিলিয়ন ডলার। তো এত বিশাল একটা ক্ষতি, 1-2 দিনের মধ্যে যে এত বিশাল একটা ক্ষতি, তারপরে তাদের কয়েকজন সেনাবাহিনীর যারা ছিল তারা মারা গেছে। তো বিশাল একটা ক্ষতির মুখে পড়ে ইন্ডিয়া কিন্তু ব্যাকফুটে চলে গেছে। দলের মধ্যেও যেমন ব্যাকফুটে চলে গেছে, উগ্রতাবাদী নিয়ে যে রাজনীতি করতে গেছিল সেখানে ব্যাকফুটে চলে গেছে, সব জায়গা থেকে ইন্ডিয়া ব্যাকফুটে চলে গেছে। দর্শক, কেমন লাগলো আমার আলোচনা জানাবেন কমেন্ট বক্সে। আপনার মন্তব্য কি সেটাও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।